শীতকাল, কৃষ্ণপক্ষ, মেঠো পথ, অন্ধকার, চারিদিকে কালো হইয়া গিয়াছে, চোখে কিচ্ছু দেখা যায় না। এমন সময় চারিদিক হইতে শোনা গেল ভয়ঙ্করেই হুক্কাউয়া হুক্কাউয়া হুক হুক। তিলক সর্দার তাহার গায়ের কাপড়খানি বালকদের পালকির মধ্যে ছুঁড়িয়া ফেলিয়া দিল, মালকোচা মারিয়া কাপড় পরিল। তারপর বালকদের গায়ে হাত বুলাইতে বলিতে বলিল, ভয় কিসের দাদা, আমি তো রয়েছি, কিচ্ছু ভয় করো না। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। বাংলার ডাকাত লিখেছেন যোগেন্দ্রনাথ পুত্র, পাঠ সন্দীপ দে। ডাইনে খানা, হুঁশিয়ার ভাই, সামনে ডিবি, চোট লেগেছে, হোঁচট সামাল, ডাইনে খানা, হুঁশিয়ার ভাই। পালকি চলিয়াছে, বেহারারা চিৎকার করিতে করিতে চলিয়াছে। অদ্ভুত তাহাদের শব্দ, ডাইনে খানা হু হু, হুঁশিয়ার ভাই হু হু, সামনে ডিবি হু হু। এইরূপে একঘেয়ে চিৎকার করিয়া চলিয়াছে পালকি বাহকেরা পালকি লইয়া মাঠের পথে। পালকির মধ্যে যিনি মহিলা, তিনি ধনী ঘরের গৃহিণী, চলিয়াছেন বাপের বাড়ি, সঙ্গে 2টি ছেলে, আর প্রহরী স্বরূপ যাইতেছে একজন লাঠিয়াল, তাহার নাম তিলক সর্দার। তিলক সর্দার মস্ত বড় জোয়ান, মাথায় ঝাঁকড়া চুল, কাঁচা পাকা দাড়ি গোঁফ, হাতে লোহা বাঁধানো মোটা লাঠি। নদিয়া জেলার নিশ্চিন্তপুর, ক্ষুদ্র হলেও ভদ্রপল্লী, কৃষ্ণনগর হইতে অনেকটা দূর। ছেলে 2টিকে লইয়া মহিলা চলিয়াছেন পিত্রালয়ে। মামাবাড়ি যাইবার আনন্দে 2 ভাই মহা স্ফূর্তিতে যাইতেছে। তাহারাও একখানা শিবিকাতে চড়িয়াছে। তাহাদের বাসপল্লী হইতে মাতামহ বাড়ি প্রায় 16 ক্রোশ উত্তর দিকে অবস্থিত। খুব সকালে রওনা হইয়া যাইতেছেন। পথে কোথাও রান্নাবান্না হয় নাই। মা ছাড়া ছেলেরা পালকি বাহকের এবং তিলক সর্দার সকলেই বউ বেরিয়ে আসিয়া দই, চিড়া, গুড় এসব খাইয়া দিব্যি ফলার করিয়াছে। বউবেরিয়া গ্রামের পর নিশ্চিন্তিপুর, তখনও 2 ক্রোশ। শীতকাল, কৃষ্ণপক্ষ, মেঠো পথ, ধান খেতে কিছুমাত্র ফসল নাই, গোড়া কাটা মাত্র। কোথাও কোথাও ছোলা, কৃষ্ণমুগ, তিসি, তামাক প্রভৃতি কত গাছ আছে, কতক গৃহস্থেরা লইয়া গিয়াছে। দূরে দূরে মাঝে মাঝে খামার উঁচু উঁচু আঝাড়া ধানের গাদা। অন্ধকার, চারিদিকে কালো হইয়া গিয়াছে, চোখে কিচ্ছু দেখা যায় না। বিরাট প্রান্তর, নীরব, নিস্তব্ধ, কোনো শব্দ নাই। সেই প্রান্তরের ভিতর চলিয়াছে এই যাত্রীদল। শুধু শোনা যাইতেছিল পালকি বেহারাদের হু 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 হু, হোঁচট, সামাল ইত্যাদি শব্দ। 2 ভাই শিবিকাতে আছে, দোলায় দোলায় ঘুমাইতেছে, জাগিতেছে। মেজ ভাই মাঠ ও অন্ধকার দেখিয়া ভয় পাইয়াছে, ছোট ভাইকে ঘুমাইতে দিতেছে না। কথা না বলিলে তার তো ভয় ভাঙে না। মাঝে মাঝে সে সর্দার দাদা কোথায় এই বলিয়া চেঁচাইতেছে। তিলক সর্দার আগে চলিয়াছে, হাতে তার গুলবাঁধা লাঠি। সে মেজু ভাইয়ের ডাক শুনে নাই। মা শুনিয়া ব্যাকুল হইয়া পড়িলেন। বেহারাদের বলিলেন, আর তো বেশি দূর নেই, ছেলেদের আমার পালকিতে তুলে দাও। তাহারা বলিল, তা হয় না মা, সারাদিন পথ চলে এসেছি, পারবো না মা, 16 ক্রোশ পথ কম তো নয়। মা বলিলেন, তবে সর্দারকে ডেকে দাও। সর্দার আসিলে মা তাহাকেও বলিলেন, ছেলেদের আমার পালকিতে তুলে দাও। অন্ধকার রাত্রি, তেপান্তরের মাঠ, ওরা ভয় পেয়েছে। সর্দার পালকির দুয়ারের কাছে আসিয়া বলিল, কোনো ভয় করবেন না মা, আমি দাদাবাবুদের পালকির কাছে আছি, এই তো এসে বললাম, আর তো সবে 1 কোষ হবে। বাহকেরা বালক 2 জনের পালকি মায়ের কাছে লইয়া গেল। পালকি চলিতে লাগিল।
অন্ধকার ক্রমশই বাড়িয়া চলিয়াছে। শোনা যাইতেছে মাঝে মাঝে কিচি কিচি শব্দ, খামারের গায়ে গায়ে ইঁদুর বা অন্য কোনো ছোট জন্তু জানোয়ারের রব। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুকু হুকু হুকু, হুক্কা হুয়া। পালকি যখন 2-3টি ধানের গাদা ভরা একটা খামারের কাজ দিয়া চলিয়াছে, এমন সময় চারিদিক হইতে শোনা গেল ভয়ঙ্করেই হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক হুক, এই সমস্ত শব্দ। এই শব্দ মাঠে মাঠে প্রতিধ্বনিত হইতে লাগিল। বালকদের মধ্যে যে বড় মেজ ভাই, সে তো ভয় একেবারে ঘামিতে লাগিল। আবার আরম্ভ হইল ঘন ঘন সেই শব্দ। কি অদ্ভুত আওয়াজ! একটি ডাক, আরেকটি ডাক, এইভাবে ডাকের পর ডাক চলিতে লাগিল। এই যে শিয়ালের ডাক নয়, তাহা বালকেরাও বুঝিতে পারিল। তিলক সর্দার তাহার গায়ের কাপড়খানি বালকদের পালকির মধ্যে ছুঁড়িয়া ফেলিয়া দিল। মালকোচা মারিয়া কাপড় পরিল। তারপর বালকদের গায়ে হাত বুলাইতে বলিতে বলিল, ভয় কিসের দাদা, আমি তো রয়েছি, কিচ্ছু ভয় করো না। বেহারাদের বলিল, এই চল, কোনো ভয় করিস নে, যেমন যাচ্ছিলি তেমনি যা, আমি রয়েছি, চল এগিয়ে চল। বেহারারা কি যে করিবে ভাবিয়া পাইতেছে না। তাহারা একবার এদিকে আবার ওদিকে এইভাবে চলিতেছিল, হু হু শব্দ করিতে করিতে। মা বলিলেন, ওরে ছেলেদের আমার পালকিতে তুলে দে। সেই অন্ধকার রাত্রে মাঠের মাঝখানে একটা ভীষণ বিভীষিকার সৃষ্টি হইল। বালকের ভয়ে কাঁপিতে লাগিল। বেহারারা পালকি ফেলিয়া দিয়া যে যেদিকে পারিল ছুটিয়া পালাইল। এমন সময় যমদূতের মতো ভীষণ আকৃতি, মুখে কালিমাখা 4-5 জন ডাকাত তীর বেগে ছুটিয়া আসিল। তিলক সর্দার ডাকাতদের আক্রমণ রোধ করিবার জন্য একেবারে প্রস্তুত ছিল। সে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিল, তোরা কে? ওরে বেটারা, তোরা কে? উত্তর হইল, তোর বাবা, তুই কে বল না। হ্যাঁ বাবা, তোদের 14 পুরুষের বাবা আমি। তবার থাক, কাছে আসিস নে, এলে কিন্তু তোদের আর রক্ষে থাকবে না। কথা শেষ না হইতেই 2 জন ডাকাত লাঠি লইয়া আসিয়া তিলক সর্দারকে আক্রমণ করিল। বালকেরা কাঁদিতে লাগিল। তাহাদের মা পাগলিনীর মতো, কি হলো রে, কি হলো, কি হলো বলিয়া কাঁদিতে আরম্ভ করিলেন। সে এক সংকটময় অবস্থা। বেহারাগণ পালকি ফেলিয়া দূরে পালাইয়াছে। পালকির একদিকে 2 জন, অন্যদিকে 3 জন ডাকাত তিলক সর্দারকে আক্রমণ করিয়াছে। ছেলে 2 জন ভয়ে কাঁপিতে কাঁপিতেও পালকির দরজা ফাঁক করিয়া দেখিতেছিল তিলক সর্দারের সঙ্গে ডাকাতদের লড়াই। কি তাহাদের বিকট চিৎকার! দূর পল্লী হইতেও সেই ধ্বনি বিকট রবে প্রতিধ্বনিত হইতেছে। তিলক সর্দার নিমেষের মধ্যে অত্যাশ্চর্য কৌশলে আপনার হাতের লাঠিখানা বন বন মাথার উপর ঘোরাইতে ঘোরাইতে হঠাৎ লাঠিখানা নামাইয়া ডাকাতদের একজনের পায়ে ও আর একজনের মাথায় এমন জোরে আঘাত করিল যে প্রথম দস্যু ওরে বাপরে, গেল গেল রে গেল এই বলিয়া খোঁড়াইতে খোঁড়াইতে চলিয়া গেল। দ্বিতীয় দস্যুর মাথায় পড়িয়াছিল লাঠির ঘা। সে নিঃশব্দে মাটিতে পড়িয়া রইল, নড়িতেও পারিতেছিল না। এইবার একসঙ্গে বাকি 3 জন ডাকাত আসিয়া সর্দারের উপর ঝাঁপাইয়া পড়িল। কি ভয়ঙ্কর মূর্তি হইয়াছে তিলক সর্দারের! চোখ দুটি যেন জ্বলন্ত কয়লা, দপদপ করিয়া জ্বলিতেছে। আরম্ভ হইল লাঠিতে লাঠি ঠক ঠক ঠকা ঠক 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 ঠকা ঠক 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 শব্দ। একবার সে 10 হাত পিছু হটিতেছে, আবার লাফাইয়া উঠিতেছে 4 হাত উঁচুতে। লাঠি খেলার কি ভঙ্গি, আঘাতে বাধা দিবার কি অপূর্ব ক্ষমতা! একবার এক দস্যুকে এক ঘা, আবার পলক মধ্যে দূরে সরিয়ে গিয়া আত্মরক্ষা করিতেছে। এইভাবে সে যে কেবল দস্যুদের আক্রমণ প্রতিরোধী করিল তাহা নয়, তাহাদের ব্যতিব্যস্ত করিয়া তুলিল। একটা দস্যু দৌড়াইয়া পলাইতে চেষ্টা করিল। তিলক সর্দার লাফাইয়া গিয়া তাহাকে ধরিয়া ফেলিল। তাহার চুলের মুঠি ধরিয়া প্রবল বেগে একটা ঝাঁকুনি দিল। তার গোড়ালিতে দিল একটা লাঠির ঘা এবং তারপর লাঠি মারিয়া তাকে দূরে ফেলিয়া দিল। লোকটা হাতের লাঠি ফেলিয়া দিয়া ভয়ে জোর হাতে সর্দারে পায়ে পড়িবার ভঙ্গি করিল।
ওদিকে যে দুইজন দস্যু মাটিতে পড়িয়া গিয়েছিল তাহারা যেমনি উঠিবার চেষ্টা করিতেছিল অমনি সর্দার তাহাদের একজনের চুলের গোছা ধরিয়া অপরজনের পেটে দিল লাঠির আঘাত। ডাকাতের মধ্যে দুইজন মরিল, একজন প্রাণ ভিক্ষা চাইয়া ভয়ে ভয়ে পালাইল, দুইজন তিলক সর্দারের পায়ে শরণ রইল। এইভাবে দস্যুদল হইতে সকলে রক্ষা পাইল। তিলক সর্দার আহত ডাকাতদের লাঠিগুলি কাড়িয়া লইয়া বলিল, যা বেটারা, এমন কাজ আর কখনো করিস নে। এই লাশ এখান থেকে দূরে ফেলে যা, নইলে তোরাও দারোগার হাতে প্রাণ হারাবি। যা বেটারা যা। এই কথা বলিয়া তাহাদের চপেটাঘাত করিয়া বিদায় দিল। তারপর দস্যুদের লাঠিগুলি পালকিতে তুলিয়া রাখিয়া সে বেহারাদের ডাকিতে আরম্ভ করিল। বেহারারা কি সহজে আসিতে চায়? অনেক হাঁকাহাঁকি ডাকাডাকির পর 12 জন বেহারা পালকির কাছে ফিরিয়া আসিয়া কইল, সর্দার, কি করব বলো? তোমার মতন যদি আমাদের হাতে অমন গুল বাঁধা লাঠি থাকতো তাহলে দেখতে বেটাদের পিটিয়ে লাশ করে ফেলতাম। কি করব? হায় হায়। তিলক সর্দার হাসিয়া কইল, সে তো ঠিকই বলেছিস। তোরা কি কম জোয়ান? নে নে নে, এখন পালকি দোকানা কাঁধে তোল। তোদের জন্য 3-4 গাছ লাঠি কেড়ে রেখে দিয়েছি, এখন আর ভয় কি রে? তখন বাহকদের মধ্যে লাঠি লইয়া কাড়াকাড়ি পড়িয়া গেল। একজন বলে আমি এটা নেবো, অপরে বলে ওর আমার হাতে থাকুক। সব বলা বাহুল্য, তিলক সর্দারের ধমকে সব গোলমাল মিটিয়া গেল। কিছুক্ষণ পরে সকলে নির্বিঘ্নে নিশ্চিন্তপুর গিয়া পৌঁছিলেন। ডাকাতদের আক্রমণ ও তিলক সর্দারের বীরত্বের কথা শুনিয়া সেই বাড়ির সকলে তিলক সর্দারকে ধন্য ধন্য করিতে লাগিল। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।